তো গল্প শুরু করার আগে আপনাকে বলছি, হ্যাঁ আপনাকেই বলছি, হেডফোনটা তো পরে নিন, না হলে আড্ডার এই মজা পাবেন কিভাবে? পরে নিয়েছেন? তাহলে শুরু করা যাক। হ্যাপি লিসনিং। চারিদিকটা অন্ধকারে আচ্ছন্ন করে হঠাৎ মুষলধারে বৃষ্টি নামল। বাস স্ট্যান্ডের শেড আর স্ট্রিট লাইটের নিচ থেকে জলের ফোঁটাগুলো পড়ছে রাস্তার ওপর টুপটাপ করে। আমি আর সবুজ হাঁ করে ওপর দিকে তাকিয়ে দেখছি। সবুজ একটু বিরক্ত হয়ে বলল, ধেত, বাসটাও আসছে না তখন থেকে, বৃষ্টিটাও শুরু হলো এই বিকেলবেলায়। ভাল লাগে না জানো। ভাবছিলাম তাড়াতাড়ি একটু বাড়ি ফিরে মাঠে গিয়ে ক্রিকেট প্র্যাকটিস করব, হয়ে গেল সব কিছু। ভালো লাগে না জানো। পরশু তো আমাদের ম্যাচ আছে, শেষ ম্যাচটাতে ভাবলাম সেঞ্চুরি করে মাঠে জার্সি খুলে নাচবো। হ্যাঁ, সব যেন একেবারে। বলে সবুজ একটু কাশল। সামনে রাস্তার উপর জলগুলো দল বেঁধে চলেছে রাস্তার নিচু দিকটার দিকে। গিয়ে সেখানে জমা জল যেন একটা জলের আচ্ছাদন তৈরি করেছে। হঠাৎ সেই জলের আচ্ছাদনের উপর দুটো প্রতিবিম্ব দেখা গেল, আর তার সঙ্গে দূর থেকে একটা মিষ্টি হাসি ও জলে পা পড়ার ছপাত ছপাত আওয়াজ শোনা গেল। জলের আচ্ছাদনের মৃদু ঢেউয়ের ছায়া দুটো দুলতে লাগলো। ক্রমশ হাসি আর জলের মধ্যে পা পড়ার ছপাত ছপাত আওয়াজ আরো কাছে আসতে লাগলো। হঠাৎ করে ওই জমা জলের আচ্ছাদন যেন বালির ঘরের মতো ভেঙে চারিদিকে জল ছিটিয়ে পড়ল। সুন্দর দুটো কোমল পা জলের আচ্ছাদনটাকে ঘেঁটে দিল। আমি অভিভূত হয়ে এক মনে এক দৃষ্টে সেই দিকেই তাকিয়ে থাকলাম। শান্ত শহর, ঠান্ডা বাতাস যেন শহরটাকে আরো প্রেমময় করে তুলেছে। বুকের ভিতরে কেমন একটা যেন অন্যরকম অনুভূতি হচ্ছে, যা আগে কোনোদিনও হয়নি। বৃষ্টি আমারও কোনোদিন পছন্দ ছিল না, কিন্তু কেন জানি না আজ বৃষ্টিটাকে বেশ ভালো লাগছে। দেখলাম একটি মেয়ে, মেয়ে নয়, বলা যায় একটি পরী, এই বৃষ্টি ভেজা সন্ধ্যাটা উপভোগ করার জন্য দূর আকাশ থেকে যেন নেমে এসেছে এখানে। আর তার সঙ্গে আরেকটি বাচ্চা মেয়ে। দুজনে জলের উপর ছপাত ছপাত করে আওয়াজ করে খেলতে লাগলো। আমার বন্ধু সবুজ বুঝতে পেরেছিল যে আমি আর আমাতে ছিলেন না, তাই হয়তো আমাকে আর ডিস্টার্ব করেনি। আচমকা আমার হুঁশ ফিরল একটা কোমল হাতের টানে। কখন যে বাসটা তার আবছা দুটো আলো নিয়ে পোঁ পোঁ আওয়াজ করে বাস স্ট্যান্ডে এসে দাঁড়িয়েছে সেদিকে আমার খেয়ালই নেই। ভেজা হাতটা আমাকে নাড়িয়ে বলতে লাগলো, এই, আরে এই, পাগল নাকি তুমি? এমনি হাঁ করে তাকিয়ে কি দেখছো? আরে চলো তাড়াতাড়ি, বাসটা তো চলে যাবে না হলে। এই পাগল ছেলে, চলো। জ্ঞান শূন্য হয়ে আমি কথাগুলো শুনতে থাকলাম। এরপর মেয়েটা তার ভেজা হাত দিয়ে আমার হাতটা ধরে টান দিল। আমি সেভাবেই জ্ঞান শূন্য হয়ে তার টানে সামনের দিকে এগিয়ে যেতে থাকলাম। ভেজা হাতটা আমাকে টেনে নিয়ে বাসে তুলল।
আমি বাসে উঠলাম নাকি এটা মায়াবন, নাকি এটা মেঘের শহর তা বুঝতে পারলাম না। শুধু দেখলাম মেয়েটা সামনের সিটে গিয়ে বসলো। এবার সবুজ আমার হাতটা ধরে টেনে বসিয়ে দিল তার পাশের সিটে। আমার বন্ধুটা কতটা শয়তান দেখেছেন! আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আমাকে ডিস্টার্ব না করে নিজে আগে ভাগেই উঠে পড়েছে বাসে। আমি ধপ করে বসে পড়লাম সবুজের পাশের সিটে। আমি বসতেই সবুজ চুপি সারে আমার উদ্দেশ্যে বলল, কি ব্যাপার কাকা, তুমি তো অন্য জগতে চলে গেছিলে দেখছি। হ্যাঁ, কি বলি, থ্যাংক ইউ ভাই। বাসে লোক খুব একটা নেই। সামনে কন্ডাক্টর ও এক প্যাসেঞ্জার বসে তাস খেলছে, আর বাসের ড্রাইভার। বলি থ্যাংক ইউ বললে কিন্তু চলবে না ভাই। আমি চলে যাওয়ার আগে একদিন তুই, আমি আর ভাবি একসঙ্গে সিটি সেন্টারের ওই বড় রেস্টুরেন্টটায়, কি যেন নাম ওটা? 13 পার্বণ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 13 পার্বণ। ওখানে গিয়ে ডিনার করাতে হবে তোকে, ঠিক আছে? বেশ বেশ, ঠিক আছে, এটা আর কোনো কথা হলো? সামনের সিটে ওদের হাসি ও কথা শোনা যাচ্ছে। সবুজ বলল, আরে এই শোন, তোকে নিয়েই আলোচনা করছে, একবার শোন। আমি আর চোখে দেখি, সত্যি তাই। পিছনে ফিরে আমার দিকে তাকাচ্ছে আর জানি না কি ভেবে হাসছে। হাসিটা ঝর্ণার মতো চঞ্চল, তারাদের মতো মিষ্টি, আর চোখ দুটো রাতের মতো মায়াবী আর সমুদ্রের মতো গভীর। ওর পাশে বসে যে মেয়েটা হয়তো ওর বোন হবে, সেও ওর কথায় ওর মতোই মুচকি মুচকি হাসছে। জানলায় বৃষ্টির ভাব জমছে। আধ ঘন্টা সময়টা যে কি করে এত তাড়াতাড়ি কেটে গেল বুঝতেই পারলাম না। ওদের গন্তব্য চলে এসেছে। ওর বোন উঠে দাঁড়ালো। আমি মনে মনে ভাবলাম, ইস, আর একটু যদি সময়টা থাকতো। জানি না আমার মনের কথা হয়তো বুঝতে পারল। আমার দিকে আবার একবার তাকালো। মৃদু একটা মিষ্টি হেসে জানলায় একটা ফোন নাম্বার আর নাম লিখল, শ্রেয়া। এরপর উঠে কন্ডাক্টরকে টাকা দিয়ে হাসতে হাসতে নেমে গেল। লেখাগুলো কিছু পরেই জানলার উপর মিলিয়ে গেল। আমি ক্লান্ত শরীরটাকে বিছানার উপর ফেলে ফোনটাকে হাতে নিয়ে নাম্বারটা টাইপ করে ডায়াল করলাম। রিং তো হচ্ছে অনেক সময়, কিন্তু কল রিসিভ করছে না। তাহলে কি? অমনি ফোনের ওপার থেকে কথা ভেসে এলো, হাই। আমি ওদিক থেকে আবার শোনা গেল, আমি ওই যে ওই বাস স্ট্যান্ড, বৃষ্টি, বাস, জানলা। আর বলতে হবে না, বুঝে গিয়েছি তুমি ওই পাগলটা। না, মোটেও না, আমি পাগল না। তাহলে ওরকম হাঁ করে হাঁদার মতো তাকিয়ে কি দেখছিলে? আগে কখনো মেয়ে দেখোনি বুঝি? না মানে ওই আর কি। না মানে আমি একটু প্রশংসার সুরে বললাম, মেয়ে দেখেছি কিন্তু পরী দেখিনি। মনে হচ্ছিল চাঁদ বুঝি এসেছে বামনের কাছে ধরা দিতে। পাশের ঘরে মনে হয় মা টিভি দেখছে।
একটা বাংলা গান মৃদু শোনা যাচ্ছে, আর বাংলা গানটা যেন আমার মনের কথাই বলছে। অনেক সময় ধরে যে কি বকবক করে গেলাম তা নিজেও জানি না। কিছু সময় পর ওদিক থেকে শ্রেয়া বলে উঠল, শোনো না, আমি কাল একটু বিজি আছি, পরশু আমরা টাউনশিপে দেখা করি, নদীর পাড়ে বসে গল্প করা যাবে। এই সেরেছে, কি বলি এখন, পরশু যে সবুজের ম্যাচ। ওদিক থেকে আবার শোনা গেল, কি এত ভাবছো, পরশু ইম্পর্টেন্ট কিছু আছে? না না, মানে আমার কথা শেষ করার আগেই শ্রেয়া বলে উঠল, বেশ তো, তাহলে পরশু দেখা হচ্ছে কিন্তু। আমি আর কি বলবো, শেষমেশ তাই বললাম, ওকে চলে যাব আমি। শ্রেয়া আমার কাঁধে মাথা রেখে বসে গুনগুন করে গান করছে। আবার আমার ফোনটা বেজে উঠল, সবুজ ফোন করছে। এটা নিয়ে ওর 11টা মিস কল। ও হয়তো একাই মাঠে চলে গেছে। ঘড়ির দিকে তাকিয়ে চমকে উঠলাম, আরে বাপরে, 5টা বাজে তো, তার মানে ফার্স্ট ইনিং শেষ হয়ে গেছে। তাহলে কি এবার ওর ব্যাটিং, নাকি ফার্স্ট ইনিংসেই ওর ব্যাট করে 100 করে ফেলেছে ও? পাশ থেকে শ্রেয়া বলল, এই কি তোমার এত ফোন আসছে বলো তো? রিসিভ করে বলো তুমি এখন ব্যস্ত আছো, কথা বলতে পারবে না। বলো এখনই। প্রথম দিন ডেটে এসে যদি গার্লফ্রেন্ডকেই সময় না দাও। এখানে আমি আর কি বলতে পারি। সবুজের কলটা রিসিভ করে বললাম, হ্যালো ভাই, সরি রে, আমি একটু বিজি আছি, হঠাৎ করেই একটা কাজ পড়ে গেল, কি করি বল। আমার কথা শুনে ফোনের ওদিক থেকে সবুজ তাড়াতাড়ি করে বলে উঠল, আরে ধুর বোকা, তুই তো আমার ভাই, তোর আবার সরি কিসের? আচ্ছা শোন, ফার্স্ট ইনিংস শেষ হয়ে গেছে, ওরা 20 ওভারে টার্গেট দিয়েছে 167। এবার আমরা নামবো, তুই পারলে তাড়াতাড়ি কাজ ছেড়ে চলে আয়, দেখি কপালে কি লেখা আছে, সেঞ্চুরি করতে পারি কিনা। এই দিনগুলোতে আমার সবুজের পাশে থাকা উচিত ছিল। আমার খুব খারাপ লাগছিল। হয়তো সবুজ সামনে থাকলে বুকে জড়িয়ে ধরে বলতাম, আই এম রিয়েলি ভেরি সরি ভাই। কিন্তু গার্লফ্রেন্ডকে ছেড়ে বন্ধুকে টাইম দেওয়া, তাও আবার সদ্য হওয়া গার্লফ্রেন্ড, কোনো মেয়ে এটা কোনো মতে মেনে নিতে পারবে না। তাই আমি খারাপ লাগাটা বুকের ভেতরে চেপে সবুজকে শুধু এইটুকুনি বললাম, বন্ধু তুই পারবি, তোকে পারতেই হবে, আমি জানি তোকে পারতেই হবে বন্ধু। এভাবেই আমার আর শ্রেয়ার 7 দিন কাটলো। তার মধ্যে একদিন আমরা শপিং আর একদিন সিনেমা গিয়েছিলাম। ও হ্যাঁ, তারপর ওই দিনের কথা তো আর বলাই হলো না। ওই দিন সবুজ তার আর একটা স্বপ্ন পূরণ করেছিল, 100 রানস সেঞ্চুরি করে। কিন্তু শেষ পর্যন্ত আমি যেতে পারিনি। আমার বন্ধু অভিমান করেছিল একটু, কিন্তু আমি যেই ওকে আমার বুকে টেনে জড়িয়ে নিলাম, অমনি ও একটু ফুঁপিয়ে কেঁদে উঠল। তারপর আবার সব ঠিক। তখন আমি শুধু বলেছিলাম, ভাই আই রিয়েলি লাভ ইউ, আই এম প্রাউড অফ ইউ। ব্যাস, তারপর আমাকে আর কিছু বলতে হয়নি। বন্ধু সম্পর্কটা শালা এমনই হয়, কোনো রক্তের সম্পর্ক থাকে না। না লাগে কোনো এক্সকিউজ দিতে, না লাগে কোনো এক্সপ্লেন করতে, না কোনো গিফট, না কোনো টাইম। তারপরও বন্ধু তো বন্ধুই থাকে। ভালো সময় না পাশে থাকলেও বিপদে সবার আগে ওদের পাশে পাওয়া যায়। আমার কথা শুনে সবুজ বলল, আই লাভ ইউ ভাই, একটু ইমোশনাল হয়ে গেছিলাম, আর ভুলেই গিয়েছিলাম যে ভাই আমার নতুন নতুন প্রেম করছে।
আমি একটু লজ্জা পেয়ে হেসে উঠলাম। তারপর আর কি, দুই বন্ধু ছাদের উপর শুয়ে দুটো করে বিয়ার মেরে গল্প করতে করতে ঘুমিয়ে পড়লাম। যাই হোক, আজ আমি আর শ্রেয়া ডিনারে এসেছি। ওই সিটি সেন্টারের ওই বড় রেস্টুরেন্টটা, 13 পার্বণ। কিন্তু আজও সবুজকে ছাড়া। স্টার্টার মুখে তুলতে তুলতে আমি একটু সংকোচ করেই বললাম, এই শ্রেয়া, জানো, সবুজেরও খুব ইচ্ছা ছিল একসঙ্গে আমরা সবাই মিলে এখানে ডিনারে আসি। আর আজ দেখো, ওকে ছাড়া আমরা। আমার কথা শেষ করার আগেই শ্রেয়া একটু রেগে উঠে অন্যদিকে মুখ ঘুরিয়ে বলল, সবসময় সবুজ আর সবুজ, যেন সবুজ ছাড়া আর কেউ নেই। আমাদের নিজেদের কি একটু স্পেস নেই? আমরা কি একটু একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারি না? আর সবুজকে যদি তুমি সব টাইম দাও, তাহলে আমাকে কখন টাইম দেবে শুনি? আমি ওর কথাগুলো মাথা নিচু করে খাওয়ার প্লেটের দিকে তাকিয়ে শুনছিলাম। অবশ্য ওরও ভুল কিছু নেই, ওরও তো একটা চাওয়া পাওয়ার ইচ্ছা আছে। তাই ওকেও আমি আর কি বলি। তবে ও যদি সবুজের চলে যাওয়ার কথাটা জানতো, তাহলে হয়তো এরকম করতো না। এতদিন ওর সঙ্গে মিশে এইটুকুনি আমি বুঝতে পেরেছি যে ও খুবই ভালো একটা মেয়ে। জানি না, ও হয়তো এক মুহূর্তের জন্য ভাবলো যে সবুজ হয়তো আমাদের শত্রু নয়, আমাদের বন্ধু। তাই হয়তো এবার শ্রেয়া একটু শান্ত হয়েই বলল, ঠিক আছে, সবুজ আজ নেই তো কি হয়েছে, অন্য কোনো একদিন আমরা আবার সবাই মিলে আসবো এখানে। ও তো আর কোথাও চলে যাচ্ছে না। ঠিক এই মুহূর্তে আমি মাথা তুলে ওর দিকে তাকিয়ে সবুজের চলে যাওয়ার কথাটা ওকে বলতে গেলাম, কিন্তু শ্রেয়া আমাকে থামিয়ে দিয়ে বলল, আগে বলো, তুমি কাকে বেশি ভালোবাসো, আমাকে না সবুজকে? ওই যে বললাম, ও যদি জানতো তাহলে কি আর এই প্রশ্ন জিজ্ঞাসা করত? এটা কোনো প্রশ্ন হলো? আমি ওদের দুজনকেই খুব ভালোবাসি। এর উত্তরে আমি আর কি বলবো? মুখে বলেই কি আর ভালোবাসার প্রকাশ করা যায়? জানি না, তবু আমি বললাম, শ্রেয়া, তোমাদের দুজনকেই আমি খুব ভালোবাসি। না তোমাকে ছাড়া থাকতে পারবো, না সবুজকে। তোমরা দুজনই আমার জীবন। কিন্তু সবুজের আমার সঙ্গে কিছু স্বপ্ন আছে। আমি আবারও সবুজের কথাটা বলতে গেলাম। আবারও আগের বারের মতো শ্রেয়া আমাকে থামিয়ে দিয়ে বলে উঠল, তা শুনি, সবুজের জন্য কি কি প্ল্যান করা আছে, আর আমার জন্য কি কি? এভাবে একটা সম্পর্কের মধ্যে টানা পড়ে আসে। কাউকে একজনকে তো মানিয়ে নিতে হবে। তাই আমি ওকে আর না থামিয়ে ওর কথাগুলো মন দিয়ে শুনে উত্তর দিতে থাকলাম। সবুজের কথা বলতে আমি অমনি বলে ফেললাম, এই তো অনেকগুলোই হয়ে গেছে, আর কয়েকটা বাকি আছে মাত্র। যেমন ধরো, এরপর কেরালার ওয়ায়ানাড ন্যাশনাল পার্ক ট্রিপ, আন্দামানে স্কুবা ডাইভিং, গোয়ার মোরজিম বিচে বসে প্ল্যাংটন দেখতে দেখতে ফেনি খাওয়া, কালিম্পংয়ের ভুতুরে বাড়ি মর্গান হাউসে এক রাত কাটানো, রাজস্থানের মরুভূমিতে ক্যাম্পফায়ার জ্বালিয়ে বালিতে শুয়ে আকাশে তারা দেখা, বিনা টিকিটে ট্রাভেল করা, বিনা ইনভিটেশনে কারোর বিয়ের অনুষ্ঠানে খাওয়া, একসঙ্গে দেবের রঘু ডাকাত দেখতে যাওয়া, তারপর ওর একটা গ্র্যান্ড বার্থডে পার্টি সেলিব্রেশন করা। ব্যাস এই কটাই। আমার আর সবুজের স্বপ্নের কথা শুনে শ্রেয়ার হয়তো একটু ঈর্ষা হলো। সে আবার একটু জোর গলায় বলল, বাহ, সবুজের জন্য তো এত কিছু, আর আমার জন্য কি? শ্রেয়ার এই কথা শুনে আমি থতমত খেয়ে গেলাম। না, মানে আমার এই অবস্থা দেখে শ্রেয়া বলল, অবশ্য আমার জন্য তোমার তো টাইমই নেই।
দেখো, আমি এটা বলছি না যে সবুজকে তুমি আমার জন্য ভুলে যাও, ও আমাদের বেস্ট ফ্রেন্ড। কিন্তু বাবু, আমাকে নিয়েও তো তোমাকে একটু ভাবতে হবে, না হলে এভাবে চলতে থাকলে আমাদের সম্পর্কটা কি ভালো থাকবে বলো? এইবার সময় হয়েছে সবুজের কথাটা বলার। তাই আমি বললাম, না দেখো শ্রেয়া, তুমি হয়তো বুঝতে পারছো না। খাওয়া ফেলে অনেক সময় ধরেই আমরা এই সব নিয়ে আলোচনা করছিলাম। তাই শ্রেয়া সব কিছু থামিয়ে বলল, আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবা, আর কিচ্ছু বোঝাতে হবে না। আমি একটু বেশি করে ফেললাম মনে হয়। এরম করে আমাদের এই মুহূর্তগুলো নষ্ট করা ঠিক না। সরি বাবু। বলে সেই ওয়েটারকে ডাক দিল। ওয়েটার, ওয়েটার। আমার আর সবুজের কথাটা শেষমেশ বলাই হলো না শ্রেয়াকে। আজ অনেক দিন পর সবুজের সঙ্গে বেরিয়েছি নাইট রাইডে। ওর এটা খুব পছন্দের। অনেকটা লং ড্রাইভ করব প্ল্যান করে এসেছি। তারপর রাতে কোথাও হাইওয়ের পাশে ধাবাতে ডিনার করে বাড়ি ফিরবো আমি আর সবুজ। হ্যাঁ, অবশ্যই এই কথাটা শ্রেয়াও জানে, ওকে বলে এসেছি। কিন্তু ওই যে, এখন আমাকে প্রত্যেক দিন রাতে শ্রেয়াকে ঘুম পাড়াতে হয়, ফোন করে গল্প শোনাতে হয়, আদর করতে হয়। আর তাই সেই দিনও ঠিকমতো আমার বন্ধুকে সময় দিতে পারিনি। আর তারপর কেরালার ওয়ায়নাড ন্যাশনাল পার্ক ট্রিপ, আন্দামানে স্কুবা ডাইভিং, গোয়ার মনজিম বিচে বসে প্ল্যাংটন দেখতে দেখতে ফেনি খাওয়া, কালিম্পংয়ের ভুতুরে বাড়ি মর্গান হাউসে এক রাত কাটানো, রাজস্থানের মরুভূমিতে ক্যাম্প ফায়ার জ্বালিয়ে বালিতে শুয়ে আকাশের তারা দেখা, বিনা টিকিটে ট্রাভেল করা, বিনা ইনভিটেশনে কারোর অনুষ্ঠান বাড়িতে খাওয়া, একসঙ্গে দেবের রঘু ডাকাত দেখতে যাওয়া। আমার আর সবুজের কোনো স্বপ্নই আর পূরণ হয়নি। আজ সবুজকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যাচ্ছি। গত দুদিন ধরে ও খুব জ্বরে ভুগছিল। ডাক্তারবাবু বললেন ওর একটু যত্ন নিতে। ওর কাশিটাও আগের থেকে অনেকটা বেড়েছে। কাল 2রা অক্টোবর, সবুজের জন্মদিন। সবাইকে ইনভাইট করা হয়েছে, কিছু বন্ধুরা আসছে, শ্রেয়াও থাকবে। শ্রেয়া আমাকে বলেছিল সবুজের জন্য একটা ওয়াইনের বোতল আর একটা বড় কেক আনতে। সেই মতো আমিও ওইগুলো নিয়ে হাজির হলাম। সবুজের বার্থডে ডেকোরেশন শ্রেয়া নিজে হাতে করেছে, পুরোটা নিজে হাতে সাজিয়েছে সমস্ত কিছু। অনেক দিন পর আমাকে দেখে সবুজ অনেক খুশি হলো। নিজেকে আর সামলাতে পারল না ও। দূর থেকে আমার উদ্দেশ্যে আস্তে আস্তে গান করতে লাগলো। किसी के हाथ में हीरा, किसी के कान में हीरा, मुझे हीरे से मतलब क्या, मेरा तो यार है हीरा। ये दोस्ती हम नहीं तोड़ेंगे, तोड़ेंगे दम मगर तेरा साथ ना छोड़ेंगे। ये दोस्ती हम नहीं तोड़ेंगे, तोड़ेंगे दम मगर तेरा साथ ना छोड़ेंगे। You are my best friend, bro. You are my best friend. তোকে ছেড়ে যেতে হবে ভেবেই কষ্ট হচ্ছে রে। এতদিন ভাবতাম আমাকে ছাড়া তুই একা কি করবি, সত্যি। কিন্তু এখন আর কোনো টেনশন নেই। বলে শ্রেয়ার দিকে ঘুরে তার উদ্দেশ্যে বলল, থ্যাংক ইউ শ্রেয়া, আজ থেকে ওর দায়িত্ব আমি তোমার হাতেই দিয়ে গেলাম। আমার এই বন্ধুটাকে একটু আগলে রেখো। শ্রেয়া সবুজের কথা শুনে
দূর থেকেই বলল, সে না হয় ঠিক আছে, আগলে রাখবো, কিন্তু তুমি যাচ্ছ কোথায়? সবুজ শ্রেয়াকে বলল, অনেক দূর, অনেক দূর। কেন, ও তোমাকে কিছু বলেনি? কই না তো। হ্যাঁ ঠিক আছে, পরে শুনে নিয়ে ওর থেকে। কথা বলতে বলতে সবুজ আমার কাছে চলে এসেছে। আমি হাতটা বাড়িয়ে দিলাম তাকে বুকে টেনে নেবার জন্য। সবুজ এবার আমাকে বলল, চিরদিন তুই আমার বুকের এই মাঝখানে থাকবি। আই লাভ ইউ ভাই, আই লাভ ইউ। বলে আমার বুকের উপর ঢলে পড়ল সবুজ। ওঠো। আমি বুঝতে পারলাম আর যে সময় নেই ওর কাছে। কি করব আমি? এই সবুজ, আমার বুকের ভিতরে তোলপাড় হচ্ছে, এই সবুজ, যেন দুমড়ে মুচড়ে ভেঙে যাচ্ছে। এই সবুজ। চোখ থেকে অশ্রুর ধারা যেন বাঁধ ভেঙে বয়ে যাচ্ছে। উদ্বিগ্ন হয়ে আমি উন্মাদের মতো চিৎকার করতে লাগলাম। সবুজ, এ সবুজ, সবুজ, তুই এমন করছিস কেন? কি হলো তোর? সবুজ, আর একটু অপেক্ষা কর, আর একটু অপেক্ষা কর প্লিজ, আমি এক্ষুনি ডাক্তার আনছি। সবুজ, সবুজ, কিচ্ছু হবে না ভাই, কিচ্ছু হবে না তোর। সবুজ। সবুজ তার কাঁপা কাঁপা হাতে আমার চোখের জলটা মুছে দিয়ে বলল, কাঁদিস না ভাই, কাঁদিস না। এবার তো আমাকে যেতেই হবে, বল। আমার সময় হয়ে গেছে রে। বেকার বেকার ডাক্তার ডাকতে হবে না, বেকার ডাকিস না। তুই বরং আরো 2 মিনিট আমার পাশে একটু বস। সারা জীবন আমার পাশে থেকেছিস, শেষ বেলাটাতেও থাক না, কোথাও যাস না, কোথাও যাস না, একটু বস। আই লাভ ইউ ভাই। আর কোনো কথা বলল না সবুজ, মুখে হাত দিয়ে কয়েকবার কাশল। আর কিছু নেই, হাতটা নিচে ঝুলে পড়ল। মুখ থেকে রক্ত গড়িয়ে আমার বুকের কাছটা রাঙিয়ে দিল। রক্তের লাল রঙে রাঙিয়ে দিল আমার বুক। আজও মুষলধারে বৃষ্টি পড়ছে। শ্রেয়া একটা লাল গোলাপ সবুজের কবরের উপর রেখে আমার বুকে মাথা দিয়ে দাঁড়ালো। আমাকে জড়িয়ে ধরে আছে ও। আমিও ওকে শক্ত করে আগলে রেখেছি। কারোর মুখেই কোনো কথা নেই, শুধু মাটির বুকে বৃষ্টির ফোঁটা আছড়ে পড়ার শব্দ শোনা যাচ্ছে। আজও শহরটা শান্ত, কিন্তু সেদিনের মতো প্রেমময় নয়, বেদনার চাদরে আবৃত। বৃষ্টিটা আমার আর সবুজের কখনোই পছন্দ ছিল না, কিন্তু কেন যেন আজও মনে মনে বলতে ইচ্ছা করছে বৃষ্টিটা যেন আরো বেশি করে হয়। কারণ ওই কবরের মধ্যে শান্ত হয়ে চিরনিদ্রায় শুয়ে থাকা সবুজ অন্তত আমাদের চোখের জল না যেন দেখতে পায়। আমার ছোটবেলা থেকেই বেস্ট ফ্রেন্ড ছিল। আমি ওকে সবুজ বলে ডাকতাম, আর আমি জিত। ও আমাকে জিতু বলে ডাকত। খুব খুব ভালোবাসতো আমাকে। আমি বলতেই ও পাগল। আমার কোনোদিন কষ্ট হোক, চোখে জল আসুক, ও চাইতো না, চাইতো না সেটা। এমন এমন
অনেক দিন গেছে যেদিন ও আমার জন্য জীবন দিতেও প্রস্তুত ছিল। 7 মাস আগে ওর লাং ক্যান্সারের ফাইনাল স্টেজ ধরা পড়েছিল। রিপোর্টটা হাতে পেয়ে আমি বাকরুদ্ধ হয়ে গেছিলাম। তারপর ও আমাকে শুধু একটা কথা বলেছিল, দেখ ভাই, এগুলো নিয়ে এত ভাবলে হবে না। কবি কি বলেছেন? কবি বলেছেন, জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে। অতএব আমাদের সবাইকে একদিন না একদিন চলে যেতেই হবে। না হয় আমি একটু আগেই গেলাম, কি আছে। আর শোন, আমি চলে গেলে কোনোদিনও কিন্তু কষ্ট পাবি না। আমার সঙ্গে কাটানোর মুহূর্তগুলো মনে রাখবি। আমি তোর ওই স্মৃতিগুলোর মধ্যেই বেঁচে থাকবো। প্রমিস কর, কোনো দিনও কষ্ট পাবি না কিন্তু। কি রে, প্রমিস কর, প্রমিস কর, প্রমিস কর, প্রমিস কর। আর কিছু বলার নেই। তাই আমি শ্রেয়াকে আর একটু শক্ত করে জড়িয়ে ধরে বললাম, বুঝলে শ্রেয়া, আজ থেকে তোমার আর আমার শুধু সময় আর সময়। আর আমাদের কোয়ালিটি টাইমগুলোর মধ্যে অন্য কেউ ডিস্টার্ব করতে আসবে না। এটাই গত 4 মাস থেকে তোমাকে আমি বলতে চেয়েছিলাম শ্রেয়া। আমাদের কেউ ডিস্টার্ব করবে। একটু থেমে বললাম, খুব ভালোবাসি শ্রেয়া, তোমাকে খুব ভালোবাসি। তুমি যেন কোনোদিন সবুজের মতো আমাকে ছেড়ে হারিয়ে যেও না। সবুজের মতো হারিয়ে যেও না। আমার এই কথাগুলো শুনে সে ফুঁপিয়ে কেঁদে উঠল। সবুজের স্বপ্নের লিস্ট লেখা ডায়েরিটা খোলা অবস্থায় কবরের পাশে পড়ে রয়েছে। বৃষ্টির জলে ডায়েরির পাতার উপরের কলমের কালি দিয়ে লেখা স্বপ্নগুলো ধুয়ে ফ্যাকাশে হয়ে যেতে লাগলো। আস্তে আস্তে ডায়েরিটা ফাঁকা হয়ে যাচ্ছে। সময় আমাদের সবার জীবনের সবচেয়ে মূল্যবান উপহার, কিন্তু আমরা বুঝে উঠতে পারি না যতক্ষণ না সেটা হাতছাড়া হয়ে যায়। সবুজ আর শ্রেয়ার গল্প আমাদের মনে করিয়ে দেয়, ভালোবাসা মানে শুধু হাসি আর আনন্দ নয়, বরং সময় দেওয়া, প্রতিটা মুহূর্তকে সযত্নে বাঁচা। বন্ধুত্ব, ভালোবাসা আর প্রতিশ্রুতি, এই পথে আমরা সবাই হয়তো একদিন হারিয়ে যাব, কিন্তু থেকে যাবে আমাদের দেওয়া সময়, আমাদের স্মৃতি, আমাদের গল্পগুলো। তো কেমন লাগলো আমাদের 40তম আড্ডা, সব্যসাচীর লেখা সময়? আর আজ আমাদের এই আড্ডায় সবুজের চরিত্রে ছিল পুনর্জিৎ, শ্রেয়ার চরিত্রে মিলি, ন্যারেশন আর জিতুর চরিত্রে আমি অর্পণ। তো এটি ছিল আমাদের লিসেনার্স অরিজিনাল একটি গল্প। এটা আমাদের একটা নতুন সেগমেন্ট বা সিরিজ বলা যেতে পারে, যেখানে আপনাদের লেখা বা আপনাদের পাঠানো গল্প আমরা এখানে পড়ে শোনাবো। তো ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলে আমাদের ইমেল অ্যাড্রেস। আপনিও যদি গল্প লেখেন বা আপনার কাছে থাকে এমন কোনো একটা গল্প যেটা চান আমাদের এই চ্যানেলে আসুক, তাহলে ডেসক্রিপশন দেওয়া ইমেল অ্যাড্রেসে পাঠিয়ে দিন। আর ডেসক্রিপশন বক্সেই দেওয়া থাকলো আমাদের সব ফেসবুক, ইনস্টাগ্রাম, মানে সোশ্যাল মিডিয়ার লিঙ্কস। তো ওখানে আমাদের ফলো করতে পারেন আমাদের বিহাইন্ড দ্য সিন বা আমাদের কিছু অ্যানাউন্সমেন্ট ভিডিওস দেখার জন্য। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের দিনের আড্ডায়। শুভরাত্রি। হোক গল্প, হোক প্রেমের কথা, আসো একসাথে ময় কাটাই বেলা। আজ একসাথে যদি মন করে
তালে নিয়ে নিও আমায় সাথে, হবে থ্রিল আর সাসপেন্স, কিছুটা রোম্যান্টিক, হবে হরর কিংবা হবে কমেডি, তেপান্তরের আড্ডায় শোনো আজ যেমন চায়, তেপান্তরের আড্ডায় শোনো আজ যেমন চায়। প্রেম, হরর, কমেডি এবং থ্রিল ফিচারিং তেপান্তরের আড্ডা।